ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে আমেরিকার হামলায় ৩ জন নিহত হয়েছে। সোমবার ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার একটি ভিডিও পোস্ট করেন তিনি। পরে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, নৌযানটিতে যে মাদক বহন করা হচ্ছিল সে বিষয়ে তাদের কাছে প্রমাণ আছে। দেশে মাদক পাচার বন্ধে স্থলপথেও অভিযান চালানোর হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে কারাকাসের সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন চালানোর অভিযোগ করেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি। 2 সপ্তাহের ব্যবধানে ক্যারিবিয়ান সির আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে আসা আরও একটি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। ট্রুথ সোশ্যালে হামলার একটি ভিডিও পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সোমবার সকালে তার নির্দেশে আমেরিকার সামরিক বাহিনীর সাউথ কমান্ড সহিংস মাদক চোরাকারবারি এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সরাসরি হামলা চালিয়েছে। এতে 3 জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আমেরিকার সামরিক বাহিনীর কোনো সদস্য আহত হয়নি বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমা দিয়ে আমেরিকায় অবৈধ মাদক পাচারের চেষ্টা করছিল। তিনি আরো যোগ করেন, এই সহিংস মাদক চোরাকারবারি দলগুলো আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং জাতীয় স্বার্থের জন্য হুমকি। এর আগে গত 2 সেপ্টেম্বর একই ধরনের হামলায় ভেনেজুয়েলার ট্রেন্ডে অ্যারাগুয়া গ্যাংয়ের 11 জন নিহত হওয়ার কথা জানান ট্রাম্প। তবে ওই হামলারও একটি ভিডিও ছাড়া বিস্তারিত কোনো তথ্য দেয়নি তার প্রশাসন। সোমবার ওভাল অফিসে একটি আদেশ এর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, কোনো প্রশ্ন যাতে না ওঠে সে কারণে খুব সতর্কতার সাথে হামলার বিষয়ে সবকিছু রেকর্ড করে রাখা হয়েছে। We have proof. All you have to do is look at the cargo that was like it's spattered all over the ocean, big bags of cocaine and fentanyl all over the place, and it was. Plus, we have recorded evidence that they were leaving. We've recorded them. It was very careful because we know you people would be after us. We're very careful. The military. এ সময় সামরিক বাহিনীর প্রশংসাও করেন তিনি। The military has been amazing. ট্রাম্প আরো বলেন, সমুদ্র পথের মতো স্থলপথেও মাদক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। What does that mean? That means there's no drugs coming by sea, but they do come by land. And you know what? We're telling the cartels right now, we're going to be stopping them too. When they come by land, we're going to be stopping them the same way we stop the boats. অন্যদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, তার দেশে একটি হামলা চালানোর জন্য ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে আমেরিকা। No es una tensión. এটি উত্তেজনা নয়, এটি সরাসরি আগ্রাসন। যখন তারা আমাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে তখন তা বিচারিক আগ্রাসন। তাদের প্রতিদিনের হুমকিমূলক বক্তব্য রাজনৈতিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন এবং চলমান সামরিক আগ্রাসন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভেনেজুয়েলা এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ গড়তে সক্ষম। ভেনেজুয়েলা ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথাও জানান তিনি। আজ আমি ঘোষণা করতে পারি যে আমেরিকার সরকারের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা তাদের বোমা, মৃত্যুর হুমকি এবং ব্ল্যাকমেইলের কারণে হয়েছে। আমরা হুমকির কাছে মাথা নত করি না। ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এবং তারা এটা জানে। এদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, আন্তর্জাতিক সীমানায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই যে কোনো অপরাধ মোকাবেলা করা উচিত। নিউইয়র্ক সিটি মেয়র পদে জোরান মামদানিকে গভর্নর ক্যাথি হুকুলের সমর্থনের পর অর্থ বরাদ্দ বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট উল্লেখ করে হুকুলের সমালোচনা করেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, হুকুলের সমর্থন অবাক করার মতো এবং নিউইয়র্ক সিটির জন্য খুবই খারাপ ঘটনা। সোমবার এক ব্রিফিংয়ে আবারও জোরান মামদানিকে সমর্থন জানিয়ে গভর্নর ক্যাথি হুকুল বলেন, মামদানির মাঝে যে আশাবাদ এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে তা এই মুহূর্তে নিউইয়র্ক সিটির জন্য প্রয়োজন। রবিবার জোরান মামদানিকে সিটির মেয়র পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল। সোমবার সংবাদ সম্মেলনে মামদানির সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মামদানির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, মামদানির মাঝে যে আশাবাদী এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে তা এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির জন্য জরুরি। ব্রিফিংয়ে নিউ ইয়র্কের ডেমোক্রেট গভর্নর হুকুল জানান, তিনি বিশ্বাস করেন নিউ ইয়র্কের এমন একজনের প্রয়োজন যিনি খোলা মনের অধিকারী এবং নিউ ইয়র্কের সামনের দিনগুলি নিয়ে আশাবাদী হবেন।
এদিকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোরান মামদানি নির্বাচিত হলে বরাদ্দ বাতিল করে দেবেন বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে গভর্নর ক্যাথি হোকুলের সমর্থনকে অবাক করার মতো এবং নিউ ইয়র্ক সিটির জন্য খুব খারাপ ঘটনা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ওয়াশিংটন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান প্রেসিডেন্ট। গভর্নর হুকুলের সমর্থনে স্টেটের অন্য ডেমোক্রেটিক নেতারাও মামদানিকে সমর্থন দিবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এরল লুইস। এতে করে মামদানির জনপ্রিয়তা আরও বাড়বে বলেও মনে করেন তিনি। মামদানিকে ব্যঙ্গ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বলা লিটল কমিউনিস্ট প্রসঙ্গে মামদানির লড়াই মূলত নিউ ইয়র্কের জীবনযাত্রা উচ্চ ব্যয়ের বিরুদ্ধে, এমনটাই মনে করেন এরল লুইস। নিউ ইয়র্কের পেশাজীবীরা এই চাপ সহ্য করতে পারছে না বলেই তারা মামদানির প্রতি সমর্থন জানাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্কের 111তম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক সিটিতে 80টি এজেন্সির মাধ্যমে চাকরির সুযোগ করে দিচ্ছে ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ডিকাস। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুসারে 5টি বড়তে যে কোনো প্রার্থী শর্ত পূরণ করে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, পরিবেশ, তথ্য প্রযুক্তি, প্রশাসন ও সামাজিক সেবা খাতে সরকারি চাকরির সুযোগ নিতে পারেন। চলতি মাসে নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস ডিকাসের মাধ্যমে প্রায় 80টি সিটি এজেন্সিতে সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, গণপরিবহন, পরিবেশ, তথ্য প্রযুক্তি, প্রশাসন ও সামাজিক সেবা খাতে থাকছে চাকরির এ সুযোগ। পছন্দের বেতন কাঠামোর পাশাপাশি রয়েছে অবসর সুবিধা, স্বাস্থ্য বীমা এবং স্থায়ী চাকরির নিশ্চয়তা। জব এজেন্সির চাকরির মধ্যে রয়েছে পুলিশ অফিসার, অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট, যুব উন্নয়ন বিশেষজ্ঞ নিয়োগ। এজন্য 18 সেপ্টেম্বর রয়েছে ইউথ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হায়ারিং ইভেন্ট, 19 সেপ্টেম্বর ব্রুকলিনে সিটি জব অ্যাপ্লিকেশন ওয়ার্কশপ, 30 সেপ্টেম্বর চায়নাটাউন ম্যান পাওয়ার প্রজেক্ট জব ফেয়ার। এছাড়াও সিভিল সার্ভিস চাকরির জন্য 23 সেপ্টেম্বরের মধ্যে এয়ার পলিউশন ইন্সপেক্টর, কাস্টমার ইনফরমেশন রিপ্রেজেন্টেটিভ, ট্রাফিক কন্ট্রোল ইন্সপেক্টর, এলিভেটর মেকানিক পদে আবেদন করা যাবে। সরকারি চাকরিতে আগ্রহীরা এখনই আবেদন করতে পারেন অনলাইনে। আবেদন করতে হবে সিটি ডিকাসের অফিসিয়াল ওয়েবসাইটে। কিছু পদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে, আবার কিছু পদে সরাসরি অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বিভিন্ন বয়সী চাকরি প্রার্থীরা। এ ধরনের চাকরির সুযোগ শুধু কর্মসংস্থান নয়, শহরের সেবাদান ও উন্নয়ন কার্যক্রমে আনবে নতুন গতি। শ্রমিকদের উপর দমন পীড়ন চালিয়ে ট্রাম্প প্রশাসন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সোমবার স্টেটের সিরাকিউসে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি। কায়ুগা কাউন্টির এক কারখানা থেকে ফেডারেল কর্মকর্তাদের অভিযানে আটক শ্রমিকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না বলেও জানান তিনি। এদিকে কমিউনিটিতে উৎকণ্ঠা ছড়িয়ে অবৈধ অভিবাসীদের দমন করার পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। শিকাগোর ফ্রাঙ্কলিন পার্ক এলাকায় আইসের এক কর্মকর্তার উপর হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলায় আহত কর্মকর্তা হসপিটাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডিএইচএস কর্মকর্তারা। সিএনএন জানায় ফ্রাঙ্কলিন পার্কে নিয়মিত টহলের অংশ নেওয়া আইস কর্মকর্তাদের উপর হামলা চালান সিলভারিও ভিলেগাস গঞ্জালেস। ডিএইচএস জানায় বেপরোয়া গাড়ি চালানোর সময় মেক্সিকান ওই নাগরিককে থামতে বললে আইস কর্মকর্তাকে গাড়ির সাথে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। সে সময় অপর কর্মকর্তা গুলি চালালে গঞ্জালেস নিহত হন এবং আইস কর্মকর্তা গুরুতর আহত হন। এদিকে আইস কর্মকর্তার উপর হামলা বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিস্তারিত কিছুই জানাননি বলে অভিযোগ করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। আইসের উপর সন্দেহভাজন হামলাকারী মেক্সিকান নাগরিক তার সন্তানকে ডে কেয়ার সেন্টার থেকে আনতে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আইস কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে কিছুই জানায়নি। আইসের কর্মকাণ্ড নিয়ে কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ইলিনয়ের গভর্নর বলেন, কোনো ধরনের ইউনিফর্ম বা ব্যাজ ব্যবহার না করে কাউকে গ্রেফতার করার পদ্ধতি সন্দেহজনক। মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে অবৈধ অভিবাসীদের দমন করার পরিকল্পনা ভুল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কাইউগা কাউন্টির একটি কারখানায় ফেডারেল কর্মকর্তাদের অভিযানে আটক ৬৯ জন অভিবাসী শ্রমিককে ৭২ ঘন্টার মধ্যে গুয়াতেমালায় পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া সংবিধানসম্মত নয় বলে সমালোচনা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল। নিউট্রিশন বার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানার শ্রমিকরা সব ধরনের নিয়ম মেনেই কাজ করছিলেন দাবি করে হুকুল বলেন, শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে ট্রাম্প প্রশাসন। কোনো ধরনের অভিযোগ ছাড়াই ল্যাতিনো শ্রমিকদের আটকের ঘটনা পক্ষপাত দুষ্ট আচরণ বলে উল্লেখ করেন নিউ ইয়র্ক গভর্নর। তিনি বলেন, বৈধভাবে কাজ করা শ্রমিকদের উপর দমনপীড়ন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসী শ্রমিকদের উপর দমনপীড়নে ট্রাম্প প্রশাসন রেকর্ড করেছে দাবি করে হুকুল বলেন, এতদিন বিশ্বের অন্যান্য দেশে শ্রমিক নির্যাতনের খবর জেনে প্রতিবাদ জানিয়েছেন। এবার বাড়ির কাছে শ্রমিক নির্যাতনের ঘটনা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন বলেও জানান তিনি। টেনেসির মেমফিসে অপরাধ দমনে একটি টাস্কফোর্স গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এ সংক্রান্ত একটি স্মারকে সই করেছেন তিনি। ট্রাম্প জানান, বিভিন্ন ফেডারেল সংস্থা, ন্যাশনাল গার্ড এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করা হবে। টেনেসির ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সহায়তায় এটি পরিচালিত হবে এবং এর নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। আগামীতে শিকাগো, সেন্ট লুইস এবং বল্টিমোরের মতো শহরগুলোতে এ ধরনের অভিযান চালানো হতে পারে বলেও সতর্কবার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেমফিসের সহিংস অপরাধ মোকাবেলায় এবারে কঠোর পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সেখানে কেবল ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দিলেও সপ্তাহের শুরুতেই মেমফিসের জন্য নতুন একটি টাস্কফোর্স গঠন করেন তিনি। I'm signing a presidential memorandum to establish the Memphis Safe Task Force, and it's very important because of the crime that's going on now. সোমবার ওভাল অফিসে এ সংক্রান্ত একটি স্মারকে সই করার পর ট্রাম্প বলেন, এফবিআই, এটিএফ, ডিইএ, আইস ও ইউএস মার্শাল সহ সব ফেডারেল সংস্থাগুলোর সাথে এখন অপরাধ দমনে মাঠে থাকবে মেমফিস সেফ টাস্ক ফোর্স। This task force will be a replica of our extraordinarily successful efforts here, and you'll see it's a lot of the same thing, although the numbers here are মেমফিসে সাম্প্রতিক সময়ে ব্যাপক সহিংসতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, স্থানীয় সরকার কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় এখন ফেডারেল সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এই টাস্কফোর্সটি স্টেট ও স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানান তিনি। The effort will include the National Guard as well as the FBI, ATF, DEA, ICE, Homeland Security Investigations, and the U.S. Marshals. ভবিষ্যতে শিকাগো, সেন্ট লুইস এবং বল্টিমোরের মতো শহরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এছাড়াও চার্লি কার্ক হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট। এ সময় বামপন্থী ফ্যাসিবাদ ও বর্ণবাদ বিরোধী রাজনৈতিক গোষ্ঠী অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। অ্যান্টিফার মতো সহিংসতার উস্কানি দেয় এমন গোষ্ঠীর বিরুদ্ধে রিকো আইন ফিরিয়ে আনার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে কাতারে ইসরায়েলের হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভবিষ্যতে আর কাতারে হামলা চালাবে না নেতানিয়াহু। And actually they've been a very good ally, and a lot of people don't know that, but he won't be hitting Qatar, but he will be maybe going after. Now there was an article that I read. একই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে জিম্মিদের মুক্ত করতে হামাসের পিছু ছাড়বে না ইসরায়েলের প্রধানমন্ত্রী। ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনাস্থলের আশপাশ থেকে সংগৃহীত ডিএনএ পুলিশের হেফাজতে থাকা টাইলার রবিনসনের ডিএনএর সঙ্গে মিলে গেছে, এমন দাবি করেছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। সোমবার ফক্স নিউজকে তিনি জানান, রবিনসের একটি টেক্সট মেসেজও উদ্ধার করেছে এফবিআই। প্যাটেল আরও বলেন, সন্দেহভাজন রবিনসন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। চার্লি কার্কের প্রতি ঘৃণার কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। অন্যদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া পৃথক সাক্ষাৎকারে বলেন, কার্কের হত্যাকাণ্ড উদযাপন করা বিদেশি নাগরিকদের আমেরিকার ভিসা বাতিল করা উচিত। ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন হামলাকারী 22 বছর বয়সী টাইলার রবিনসন সম্পর্কে আরো তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা। ইউটা স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেয়নি রবিনসন। তদন্তে অসহযোগিতা করছে সে, তবে তার ঘনিষ্ঠ সবাই সহযোগিতা করছে।
এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান 10 সেপ্টেম্বর চার্লি কার্কের ওপর বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে এফবিআই এজেন্ট, প্রমাণ সংগ্রহকারী টেকনিশিয়ান সহ একাধিক বিশেষ দল পাঠান তিনি, যাতে প্রমাণ সংগ্রহে ও তদন্তে কোনো দেরি না হয়। তিনি জানান সেখানকার একটি ছাদ থেকে পাওয়া একটি স্ক্রুড্রাইভার এবং হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি যে তোয়ালে দিয়ে মরিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, সেই তোয়ালে এবং স্ক্রুড্রাইভারে থাকা ডিএনএর সাথে সন্দেহভাজন রবিনসনের ডিএনএর মিল পাওয়া গেছে। ক্যাশ প্যাটেল আরও জানান এরই মধ্যে সন্দেহভাজনের পরিবারের অনেক সদস্য এবং বন্ধুর সাথে কথা বলেছেন তদন্তকারীরা, যার মাধ্যমে চমকপ্রদ অনেক তথ্য পাওয়া গেছে। এছাড়া সন্দেহভাজনের ডিজিটাল কার্যকলাপ, বিশেষ করে ডিসকর্ড চ্যাটরুমে তার কর্মকাণ্ড বিশ্লেষণ করা হচ্ছে। তার মোবাইল ফোনের কল রেকর্ড এবং টেক্সট মেসেজও এফবিআই এর হাতে এসেছে বলে জানান প্যাটেল। অন্যদিকে মধ্যপ্রাচ্য সফররত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, যেসব বিদেশি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যাকাণ্ডকে সমর্থন করেন তাদেরকে আমেরিকার ভিসা দেয়াই উচিত না। এমনকি আমেরিকায় অবস্থান করা ওইসব বিদেশিদের ভিসা বাতিলের কথাও বলেন তিনি। ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্তের চেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালত। সোমবার ডিসি সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের 3 বিচারকের প্যানেল 2-1 সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই আদেশ দেয়। কুককে অপসারণের জন্য ট্রাম্প প্রশাসনের জরুরি আবেদন নাকচ করে আদালত, যার ফলে কুককে স্বপদে বহাল রাখার নিম্ন আদালতের আদেশ বহাল থাকল। গত মাসে মর্গেজ জালিয়াতির অভিযোগ এনে লিসা কুককে অপসারণের পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অভিযোগ অস্বীকার করে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেন কুক, যার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ আদেশ দেন কুককে বরখাস্ত করার মাধ্যমে তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে লিসা কুককে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অপ্রাসঙ্গিক বলে রায় দিয়েছে আপিল বিভাগ। ওয়াশিংটন ডিসির সার্কিট কোর্ট অব আপিলসের এই রায়ের পর কুক ফেডারেল রিজার্ভের দায়িত্বেই থাকছেন। এছাড়া 16 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভায়ও উপস্থিত থাকতে পারবেন তিনি। ওই সভা থেকে সুদের হার কমানো বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আদালতের নথি পর্যালোচনা করে রয়টার্স জানায়, ডিসি সার্কিট কোর্টের বিচারক জিয়া কোবের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ওই রায়ে কুককে অপসারণে ট্রাম্পের উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছিলেন কোব। এবার আপিল বিভাগের 3 বিচারকের প্যানেল কোবের সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ফেডারেল রিজার্ভের দায়িত্ব নেওয়ার আগে মর্টগেজ জালিয়াতির সাথে জড়িত ছিলেন কুক। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ফেডারেল রিজার্ভের গভর্নর। দেশের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী বিশেষ কারণে ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে সরিয়ে দিতে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হবে। তবে লিসা কুকের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেননি বলে জানায় সিএনএন। ফেডারেল রিজার্ভের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর লিসা কুক গত অগাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করেন। মামলা অনুযায়ী ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে ফেডারেল রিজার্ভের পদ থেকে কুককে সরিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করা হয়। এমএসএনবিসির আইন বিশ্লেষক লিসা রুবিন বলেন, ফেডারেল কার্যক্রমকে গতিশীল রাখতেই কুককে শপথে বহাল রেখেছে আপিল বিভাগ। ফেডারেল রিজার্ভের গভর্নরের পদ থেকে লিসা কুক সরে গেলে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিচারকরা। এদিকে ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী সুদের হার কমিয়ে আনতে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভায় উল্লেখযোগ্য সাড়া পড়বে বলে মনে করছেন এমএসএনবিসির বাণিজ্য বিশ্লেষক ক্রিস্টিন রোমান্স। লিসা কুক অপসারিত হলে যে ধরনের অচলাবস্থার সৃষ্টি হতো তা থেকে আপাতত স্বস্তি মিলেছে জানিয়ে তিনি বলেন, ফেডারেল রিজার্ভ এবার আরও সুচিন্তিতভাবে সুদের হার বিষয়ক সিদ্ধান্ত নিতে পারবে। তবে ডিসি সার্কিট কোর্টের আপিল বিভাগ থেকে লিসা কুক নিষ্কৃতি পেলেও সুপ্রিম কোর্টে আটকে যাবেন বলে ধারণা করছেন আইন বিশ্লেষকদের একাংশ। তাদের ধারণা, ফেডারেল রিজার্ভের গভর্নর পদ থেকে লিসা কুককে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থানে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।